নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এখানে, সেটা ইউজিসি নেটের প্রথম পত্রটা নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা করব এবং তারপরে আমরা আমাদের আজকের যে আকাঙ্ক্ষিত বিষয় টিচিং অ্যাপটিটিউড সেখানে আলোকপাত করব। আমরা এখানে যারা আছি সকলেই এনটিএ নেট অ্যাসপিরেন্ট, এটা আমি ধরে নিচ্ছি, না হলে আমরা এখানে জয়েন করতাম না, তাই না? অলরেডি আমাদের একটা ব্যাচ রানিং চলছে এবং নতুন আর একটা ব্যাচ, তার জন্য আজ থেকে এই ওয়েবিনার শুরু হচ্ছে। বলা বাহুল্য, কোনো ব্যাচেই আমরা 20 জনের বেশি রাখি না, কারণ 50 জন, 100 জন, 200 জনেতে আমি বিশ্বাস করি না। এখন এনটিএ নেটের ক্ষেত্রে পেপার 1 কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের দেখতে হবে, বা পেপার 1 কি আমাদের পড়া প্রয়োজন, নাকি শুধুমাত্র পেপার 2 পড়েই আমরা এই নেটের বৈতরণী পার হতে পারবো। দেখো, পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে আমাদের প্রশ্ন সংখ্যা থাকে টোটাল 150টা, এবং এই 150টা প্রশ্নের মধ্যে 50টা প্রশ্ন থাকে পেপার 1 এর, অর্থাৎ প্রথম পত্রের, এবং পরবর্তী 100টা প্রশ্ন থাকে দ্বিতীয় পত্রের। সেটা বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, ভূগোল হলে ভূগোল, ইতিহাস হলে ইতিহাস, ইত্যাদি ইত্যাদি, এডুকেশন হলে এডুকেশন ইত্যাদি। তো এই যে প্রথম পত্র, যাদের সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস সাবজেক্ট অর্থাৎ লিটারেচার কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম পেপারের বা প্রথম পত্রের সিলেবাস একই। কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম পত্রের সিলেবাসটা আলাদা। তাহলে এই যে আর্টস ব্যাকগ্রাউন্ডের সিলেবাস যেহেতু একই, সেহেতু প্রশ্ন তো একই আসবে। হট করে মাথার মধ্যে এটা চলে আসে না? একটা সময় প্রশ্ন একই আসতো, তাহলে কোন সময়? না, সেটা 2019-এর আগে, যখন কিনা ঠিকঠাক করে এনটিএর হাতে নেট এক্সামটা আসেনি, যখন সিবিএসসি এক্সামিনেশনটা নিত, তখন একই দিনে পরীক্ষা হতো সমস্ত সাবজেক্টের। তখন কিন্তু পেপার 1 এর বা প্রথম পত্রের প্রশ্ন একই থাকতো আর্টসের ক্ষেত্রে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখি যে আমাদের নেট পরীক্ষার দিনক্ষণ কিন্তু আলাদা থাকে। প্রত্যেক দিন দুটো শিফটে পরীক্ষা হয়, দুটো শিফটে আলাদা আলাদা সাবজেক্ট থাকে, দীর্ঘ 15 দিন বা 20 দিন ব্যাপী পরীক্ষা চলে, এবং যতগুলো শিফট হয়, যতগুলো সেটা 85টা শিফট হতে পারে, সেটা 30টা শিফট হতে পারে ইত্যাদি, ততগুলো প্রশ্নপত্র থাকে। তাহলে আমাদের ক্ষেত্রে কি এনটিএ নেটের প্রথম পত্রের প্রিপারেশনটা অনেক বেশি কঠিন হয়ে গেল? না, কঠিন হলো না, কারণ এরিয়া অফ কোয়েশ্চেন্স অর্থাৎ কোয়েশ্চেনের এরিয়াগুলো কিন্তু একই থাকে। হ্যাঁ, বরঞ্চ যাদের পরীক্ষাটা একটু শেষের দিকে হয় তাদের একটু সুবিধা, কারণ প্রথম দিকে যাদের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নের যে ধরন, সেই প্রশ্নের ধরনে কিন্তু দ্বিতীয় দুটো তিনটে পরীক্ষাগুলো পরপর দুটো তিনটে সেট আসে। এটা আসে লাস্ট 2019 থেকে শুরু করে 2025 জুন পর্যন্ত, সেটাই দেখে আসা হচ্ছে। এবার চলে আসি
প্রথম পত্রের নাম্বার ডিভিশন, এই যে বললাম 50টা প্রশ্ন থাকে, এবং সেই যে 50টা প্রশ্নের কথা বললাম, এই 50টা প্রশ্নের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 2টো করে নাম্বার, অর্থাৎ 2 নাম্বার করে থাকে। তাহলে 50টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের যদি 2 নাম্বার করে হয়, যদি 2 নাম্বার করে হয়, তাহলে কত নাম্বার হচ্ছে না 100 নাম্বার। আজকে আমাদের টপিক এই 100 নাম্বার। তাহলে এই যে 100 নাম্বার, এটা ডিভাইড করা থাকে কিভাবে না, আমাদের টোটাল 10টা ইউনিট থাকে প্রথম পত্রে। নিয়ম অনুযায়ী এই 10টা ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে প্রশ্ন আসার কথা, কিন্তু কোনো বছরই এনটিএ নেট তাদের এই কথা রাখে না, কোনো বছরে রাখে না। সেটা যখন সিবিএসসি পরীক্ষা নিত তখনও রাখতো না। তাহলে তাহলে কিভাবে কি প্রশ্ন আসে না, এই যে 10টা ইউনিট, এই 10টা ইউনিটের মধ্যে কিছু ইউনিট আছে হেভি ওয়েটেজ ইউনিট, কিছু ইউনিট থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে। যদি তোমরা প্রশ্ন অ্যানালিসিস করো বা কোশ্চেন অ্যানালিসিস করো, তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাবে যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড এবং কমিউনিকেশন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রথম দিকে প্রশ্ন আসতো, বেশ প্রশ্ন আসতো। আমি পরপর যাব, আগে আমরা টিচিং অ্যাপটিটিউডের জায়গাটা বুঝে নিই। কেমন প্রশ্ন আসতো 2021-এর আগে পর্যন্ত না, এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসতো, কিন্তু এখন এখান থেকে প্রশ্ন আসছে 4 থেকে 5টা, অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু নেগেটিভ হয়েছে, 1 থেকে 2টো প্রশ্ন নেগেটিভ হয়েছে। তাহলে এই 1 থেকে 2টো প্রশ্ন কোথায় গিয়ে যুক্ত হয়েছে, এটা হেভি ওয়েটেজ ইউনিট ছিল। তাহলে এখন হেভি ওয়েটেজ ইউনিট কোথায় বলবো, আস্তে আস্তে বলবো। প্রথমে আমরা দেখছি এই যে টিচিং অ্যাপটিটিউডের কিছু সাব পয়েন্ট আছে, যেমন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এবং 6টা সাব পয়েন্ট আছে না। আমরা যারা পড়াই এবং আমরা যারা পড়ি, তারা সিলেবাসটা ঠিক করে দেখি না। পড়তে হয় তাই পড়ি, টিচার পড়াতে হয় তাই পড়ান, এবং আমাদেরও পড়তে হয় তাই ওই গতে বাঁধা নিয়মে আমরা পড়ে চলি। এই যে সিলেবাসটা ভালো করে একটু খেয়াল করে দেখো তো, এখানে টোটাল 6টা ইউনিট আছে, সাব ইউনিট আর কি। তোমরা এবার প্রশ্নপত্র খুলবে যে কোনো সালের, দেখবে সেখানে যদি কেউ মনে করো যে আমি লাস্টের 2টা ইউনিট পড়িনি তাই করেছে, এই প্রথম 4টে ইউনিট তো খুব ভালোভাবে পড়েছি, গুড, তুমি খুব ভালো কাজ করেছো, প্রথম 4টে ইউনিট খুব ভালোভাবে পড়েছো, লাস্টের 2টো ইউনিট পড়োনি তাই কি হয়েছে। কিন্তু এ কথা মাথায় রেখো যে প্রথম 4টে ইউনিট থেকে কিন্তু 6টা প্রশ্ন আসবে না, এক একটা ইউনিট থেকে কিন্তু একটা করেই প্রশ্ন আসে, এক একটা ইউনিট থেকে কিন্তু 2টো প্রশ্ন রেয়ার থেকে রেয়ারেস্ট। যেমন বাংলার ক্ষেত্রে, যেহেতু আমার নিজের ব্যাকগ্রাউন্ড বাংলা, সেহেতু বাংলার ক্ষেত্রে যেমন একটা উপন্যাস থেকে একটা প্রশ্নই আসার সম্ভাবনা, রেয়ার থেকে রেয়ারেস্টের ক্ষেত্রে 2টো প্রশ্ন আসে, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ এখন বাংলা পড়ার সময় যদি মনে করি আমি একটা উপন্যাস পড়েছি মানে সমগ্র উপন্যাস পড়ে নিয়েছি, বাদবাকি 10টা প্রশ্ন এই উপন্যাস থেকেই আসবে, তাহলে কিন্তু তোমরা ভুল করেছো। টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রেও কিন্তু তুমি প্রথম সাব পয়েন্টটা পড়েছো মানেই তোমার গোটা টিচিং অ্যাপটিটিউড কমপ্লিট, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তোমাকে 6টা সাব পয়েন্টই পড়তে হবে, এবং এই 6টা সাব পয়েন্ট থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসে। আজকে আমাদের বিষয় এই 6টা সাব পয়েন্টকে অল্প বিস্তর। দেখো, 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে কিন্তু পুরো টিচিং অ্যাপটিটিউড বোঝানো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে কিন্তু আমি টিচিং এর কনসেপ্ট তোমাদের মাথায় বসিয়ে দিতে পারবো। চলো আমরা আসবো টিচিং অ্যাপটিটিউডে, আজকে আসবো। নেক্সট আমরা চলে আসছি রিসার্চ অ্যাপটিটিউড। এক্ষেত্রেও কিন্তু সেম, আগামীতে আমরা রিসার্চ অ্যাপটিটিউডে আসবো।
এখানেও তোমরা দেখো 6টা সাব পয়েন্ট আছে এবং সেম অ্যাজ ইট একটা সময় রিসার্চ অ্যাপটিটিউড খুব ভালো ওয়েটেজ দিত, বর্তমান সময় কিন্তু এখানকার প্রশ্ন টিচিং এর থেকেও কমে গেছে 3 থেকে 4টে। নেক্সট চলে আসছি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে আমরা সকলেই জানি যে একটা প্যাসেজ তোমার সামনে তুলে দেবে এবং সেই প্যাসেজ অনুযায়ী তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা তো বাংলার নিয়ে পড়াশোনা করেছি বা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমরা ইংলিশটা খুব একটা ভালো জানি না, কি হবে? অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খায় বা এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে। এটা অবাক হওয়ার বা এটাতে এখানে ডিনাই করার কিছু নেই, আমি তোমাদের সঙ্গে সহমত, আমি এগ্রি করছি। কিন্তু এখানে একটা উপায় আছে এই জায়গা থেকে পার হওয়ার। দেখো আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের অর্ধেকটা। মনে করে নাও 15 তারিখের পর থেকে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, মোটামুটি ডিসেম্বরের 15 পর্যন্ত তুমি সময় ধরতে পারো। তোমার কাছে মাত্র 2.5 মাস সময় আছে। এই 2.5 মাস যদি আমি বলছি, এই 2.5, আর আমি আমার কোয়ালিফিকেশন নিয়ে কিছুই বলছি না, কারণ কোয়ালিফিকেশন অলরেডি দেওয়া আছে, তোমরা জানো আমি নিজের ঢাক নিচে পেটাতে পছন্দ করি না। এই 2.5 মাস যদি তোমরা প্রত্যেক দিনে 2টো করে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করো, দিনে মাত্র 2টো করে, সবকিছু নয়, সব সময় নয়, কখন না সকালবেলা ঘুম থেকে ওঠার পর, রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময়, প্রত্যেকটা ক্লাসে আমি কথা বলি, তাহলে কিন্তু তোমার এই রিডিং কম্প্রিহেনশনে 5টা প্রশ্নে 5টাই ঠিক হবে। আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়ো, পেপার 1-এ 35টা প্রশ্ন তোমার ঠিক হবে। পেপার 1-এ যখন তোমার 35টা প্রশ্ন ঠিক হবে, অটোমেটিক্যালি তোমার পেপার 2 এর চাপ কমে যাবে। পেপার 2-তে 62 থেকে 65টা প্রশ্ন খুব সহজেই ঠিক করা যায় এবং জিআরএফটা খুব সহজেই কিন্তু তোমার হাতে চলে আসবে। তাহলে দিনে যদি 2টো করে প্যাসেজ কমপ্লিট করো বা প্র্যাকটিস করো, তুমি পরীক্ষার হলে গিয়ে 5 নম্বর তোমার হাতের মধ্যে চলে আসছে। মনে রেখো এখানে কিন্তু কমন পাওয়ার বিষয় নয়, এখানে কিন্তু প্র্যাকটিস করার বিষয়। নেক্সট চলে আসছি কমিউনিকেশন। অর্থাৎ এই যে কমিউনিকেশনের জায়গাটা, এই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। অর্থাৎ আগে কিন্তু এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসতো, কিন্তু এখন 2023, 2024, 2025 এই সময়টায় কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে একটু ভালো, এখান থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন আসছে। 2025-এর জুনেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কমিউনিকেশন থেকে এসছে, 5টা প্রশ্ন এসছে কমিউনিকেশন থেকে। নেক্সট চলে আসছি ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। 5টা প্রশ্ন এখান থেকে কমন আসবেই, এর মাইনাসও হবে না, ঠিক আছে, এর প্লাসও হবে না, 5টাই প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে 3টে জায়গায় আমরা 5টা করে প্রশ্ন পাচ্ছি। 1 ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, 2 কম্প্রিহেনশন, 3 হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এই 15টা প্রশ্নের জায়গাটা আমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় দেব, 1 ঘন্টা দেবই দেব। এটা আমাদের কমন জায়গা থাকবে, আমি বলছি পরে। এখানে কি কি থাকে না, রিজনিং থাকে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোড রিলেশনশিপ। এর মধ্যে থেকে এই যে লেটার সিরিজ হয়, না হয় কোড, হয় লেটার সিরিজ না হয় কোড, 2টো থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, ড্যাম শিওর। রিলেশনশিপ কোনো বছর আসে কোনো বছর আসে না, কিন্তু নাম্বার সিরিজও কিন্তু একটা প্রশ্ন আসবে। তাহলে এই জায়গা থেকে তুমি 2টো প্রশ্ন পাচ্ছই, এই জায়গাটা থেকে। রিজনিং থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছই, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে তুমি কখনো কখনো একটা, কপাল খারাপ থাকলে 2টো। কপাল খারাপ কেন বলছি, কারণ ফ্র্যাকশন, ডিসটেন্স, প্রপোর্শনের অঙ্কগুলো, টাইমের অঙ্কগুলো আমাদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছি, পরীক্ষার হলে প্রফিট লস এই অঙ্কগুলো ক্যালকুলেশন করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, যার জন্য অনেকেই আমরা কি করি, ক্যালকুলেশন করতে চাই না, কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে।
তাহলে এই যে 4টে প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসছে। এইবার দেখা গেল এখান থেকে 2টো প্রশ্ন আসছে, এখান থেকে 2টো প্রশ্ন আসছে, এখান থেকে একটা প্রশ্ন আসছে, 4টে, এখান থেকে তো প্রশ্ন আসার কথা 5টা, তাহলে আরেকটা প্রশ্ন কোথায় গেল? আমি কি বলেছিলাম? এই রিলেশনশিপটা কোনো বছর আসে, কোনো বছর আসে না। যে বছর আসে সে বছর এখান থেকে 3টে প্রশ্ন আসবে, যে বছর আসে না সে বছর এখান থেকে 2টো প্রশ্ন আসে। এবার হিসাব করো, দেখো 5টা চলে আসছে। এবং তোমরা প্রশ্নের সালের প্রশ্নটা মিলিয়ে নিও, এরকমই আসবে। এইবার চলে আসছি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এবং মোস্ট ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। মনে রেখো, লজিক্যাল রিজনিং একমাত্র 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত, সরি 2025 পর্যন্ত, সরি 24 বলে ফেলছি, 25 পর্যন্ত একইভাবে রান করছে। একইভাবে রান করছে না, কি রান করছে না, এখান থেকে 5 থেকে 6টা, 6টাই ধরে নাও, 6টা, 5টা ধরো না, 6টা প্রশ্ন কিন্তু চলে আসছে। এবং এই যে জায়গাটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যাদের 11-12 গ্রাজুয়েশনে ফিলোসফি ছিল তাদের ক্ষেত্রে বুঝতে 1-2 সপ্তাহ সময় লাগবে না, যাদের ছিল না তাদের বুঝতে 20 থেকে 25টা দিন সময় লাগবে। এবং বুঝিয়ে যখন দেব তখন এই মালা গাঁথার মতন বিষয়টা হবে। প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে ঠিক হবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স। নেক্সট চলে আসছি আমরা ডেটা ইন্টারপ্রিটেশন। এখানে অনেকগুলো ডেটার ভাগ আছে, কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত এই টেবিল চার্টটাই আসে, অর্থাৎ টেবিল ডেটাই আসে, এর বাইরে আর কোনো কিছু আসে না। এই টেবিল ডেটার উপরে কি কি আসে না, পার্সেন্টেজ আসে, হ্যাঁ, তারপর প্রফিট লস আসে, ঠিক আছে, অ্যাভারেজ আসে, এগুলোই আসে, হ্যাঁ। কিন্তু আলটিমেট তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা থাকে কিন্তু টেবিলের উপরে, অন্য কিছু থাকে না। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা থাকে কিন্তু টেবিলের উপরেই থাকে, এবং এখান থেকে 5টা প্রশ্নই থাকে। নেক্সট চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা জায়গা, সেটা হচ্ছে আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ওই যে বলেছিলাম টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড এর ওয়েটেজ কমতে থাকছে, তাহলে ওই ওয়েটেজটা কোথায় অ্যাড হচ্ছে? আইসিটি তে অ্যাড হচ্ছে। ওয়েটেজটা আইসিটি তে অ্যাড হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে এখন এআই চলে এসছে, তাহলে আইসিটি জানবে না, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষায় পাশ করবে, তুমি জেআরএফ পাবে, তুমি গবেষক হবে, অথচ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সম্বন্ধে তুমি কিছুই জানবে না, তাহলে গবেষণাটা তুমি করবে কি করে? তাই না? তাই তো সেই জন্য কিন্তু এই আইসিটি ধীরে 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 গুরুত্ব পাচ্ছে, এবং আগামীতে এনটিএ নেটের ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব পাবে, আরো বেশি প্রশ্ন আইসিটি থেকে আসবে। হ্যাঁ, নেক্সট চলে আসছি আরো একটা ভালো ইউনিট, 9 নম্বর ইউনিট, সেটা হচ্ছে পিউপিল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ইউনিট 9, যেখান থেকেও কিন্তু এখন প্লাসে রান করছে। ওই যে ওইগুলো মাইনাস গুলো সব এখানে এসে প্লাস হয়ে গেছে। বর্তমানে এখান থেকে 5টা প্রশ্ন আসছে। নেক্সট আসছি আমরা আরো একটা জায়গা, সেটা হচ্ছে হায়ার এডুকেশন। এখানেও কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন আসছে বর্তমানে। তাহলে এখন মোস্ট ওয়েটেজ ইউনিট কোনগুলো? পিউপিল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, আইসিটি, আর কি লজিক্যাল রিজনিং, যেটা তো তোমাদের আমরা আগামী দিন পড়াবো। এবং আজকে আমরা টিচিং অ্যাপটিটিউড সিলেক্ট করেছি তার একটাই কারণ, যেহেতু আমরা টিচার হতে চাই, যেহেতু আমরা এনটিএ নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেহেতু প্রথম দিন আমাদের টিচিং অ্যাপটিটিউডের সমগ্র ধারণাটা মাথায় নেওয়া খুব প্রয়োজন। এবার চলে আসছি আমরা আমাদের টিচিং অ্যাপটিটিউডের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায়। এক সেকেন্ড।
টিচিং অ্যাপটিটিউড। একদম শুরুতে আমরা টিচিং এর যে সিলেবাসটা আমরা একটুখানি আগে দেখলাম, সেটাই আমরা এখানে লিখেছি এবং সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। একদম শুরুতে আমরা দেখছি যে টিচিং বলতে কি বোঝানো হয়, আর টিচিং এর কনসেপ্ট কি, টিচিং এর অবজেক্টিভসই বা কি, টিচিং এর লেভেল কি, তার কি কি বৈশিষ্ট্য এবং তার কিছু বেসিক রিকোয়ারমেন্ট, তাই না? তাহলে ফার্স্ট আমরা চলে আসছি কনসেপ্ট অফ টিচিং। কনসেপ্ট অফ টিচিং বলতে কি বোঝানো হয়, দেখো সাপোজ তুমি কিছু বোঝাচ্ছ তোমার সামনের জনকে, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে কেউ তোমাকে জিজ্ঞাসা করছে, দাদা বা দিদি আমি একটু অমুক মোড়ে যাব, তো এই মোড়টাতে যেতে গেলে আমি কিভাবে যাব? তুমিও পথচারী, সেও পথচারী, এবং তুমি তাকে বলছো যে আপনি এই রাস্তাটা দিয়ে এইভাবে যান, এবং তিনি তোমার কথাটা শুনে সেই রাস্তাটা দিয়ে সেভাবে গেল এবং সে তার তার যে জায়গাটা, কাঙ্ক্ষিত জায়গা, সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে উপস্থিত হলো। অর্থাৎ এখানে তুমি যে বোঝালে এবং সে যে বুঝলো, এখানে কিন্তু তুমি তাকে এই টিচিং প্রসেসের মধ্যে দিয়ে বোঝালে, তাই না? বাড়িতে ছোটবেলায় বাবা মা আমাদেরকে বলতো এটা করিস না, ওটা কর, এটা ভালো না, ওটা ভালো। কেন বলতো? ওটা কি শুধু জাস্ট বলতে হয় তাই বলতো না, ওগুলোও কিন্তু একটা টিচিং প্রসেস। তাহলে টিচিং কি? এই যে প্রসেস শব্দটা আমি বারংবার তোমাদের সামনে বলছি, তার কারণ টিচিং ইজ দ্য প্রসেস অফ ফ্যাসিলিটেটিং লার্নিং, দ্যাট ইজ নট প্রোডাক্ট। পরীক্ষা এসেছিল 2022-এ কিংবা 2023-এ, টিচিং ইজ আ প্রোডাক্ট, দ্যাট ইজ নট প্রোডাক্ট। টিচিং ইজ এ প্রসেস। কিসের মধ্যে এসেছিল না? ট্রু ফলস এর মধ্যে এসেছিল। তার ঠিক পরের পরীক্ষাটাতে, অর্থাৎ জুনে এটা এসেছিল, ডিসেম্বরে অ্যাসারশন রিজনিং এর মধ্যে দিয়ে দিয়েছিল। এবং নেক্সট কি? নেক্সট যেটা বলবো সেটা অ্যাকোয়ারিং নলেজ, স্কিল, ভ্যালুস, বিলিভস অ্যান্ড হ্যাবিটস। কেন না? এই টিচিং এর যে প্রসেস, এই প্রসেসের মধ্য দিয়ে তুমি ফ্যাসিলিটিং করবে, লার্নিং করবে, তোমার নলেজ গেইন করবে, তুমি তোমার স্কিল ডেভেলপ করবে, তুমি তোমার ভ্যালু বাড়াবে, তুমি জানবে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটাতে আমার যাওয়া উচিত, কোনটাতে আমার যাওয়া উচিত না, তুমি বিলিভ করবে, তোমার হ্যাবিটস চেঞ্জ হবে। ইট ইনভলভস এ কম্বিনেশন অফ ইনস্ট্রাকশন। তাহলে কিসের কম্বিনেশন, কিসের ইনস্ট্রাকশন? না, এই যে একজন শিক্ষক, এই যে আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, আই এম নট টিচার, আমি জাস্ট একজন তোমাদের দাদা কিংবা দিদি হিসাবে বলছি যে প্রথম থেকে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসে না, এতদিন ধরে এখান থেকে বেশি প্রশ্ন এসছে, এখন বর্তমানে এখান থেকে কম প্রশ্ন আসছে, এখান থেকে বেশি প্রশ্ন আসছে, এবং পেপার 1টা খুব গুরুত্বপূর্ণ ফর এনটিএ নেট এবং জেআরএফ। অর্থাৎ আমি একটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি, তাই না? কিসের মাধ্যমে দিচ্ছি? এই প্রসেসের মধ্য দিয়ে দিচ্ছি। প্রসেসটার নাম কি? টিচিং। দ্যাট ইজ obviously a guidance and support to help learners achieve educational goals. তাহলে এতক্ষণ ধরে তোমার 8:15 থেকে ক্লাস শুরু করেছি, এখন 8:41 বাজে। এই যে এতক্ষণ ধরে তোমরা আমার সঙ্গে সংযুক্ত রয়েছো, কেন? বিকজ যাতে তোমরা তোমাদের এডুকেশনাল গোলটা অ্যাচিভ করতে পারো, তাই না? তাহলে টিচিং প্রসেসের মধ্য দিয়ে লার্নারদের হেল্প করা হয়, সাপোর্ট করা হয়, যাতে তারা তাদের এডুকেশনাল গোলটা অ্যাচিভ করতে পারে। এবং এফেক্টিভ টিচিং রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং লার্নার নিডস, ডিজাইনিং appropriate instructional strategy and assessing learners progress and assessing learner progress. নেক্সট চলে আসছি এই যে টিচিং, এতক্ষণ
ধরে বলছি, তার অবজেক্টিভ কি, উদ্দেশ্যটা কি। সাপোজ আমরা এনটিএ নেট পরীক্ষা দিচ্ছি, আমাদের একটা উদ্দেশ্য আছে, হয় আমরা ভালো গবেষক হতে চাই, না হলে আমাদের ভালো শিক্ষক হতে হবে, আই মিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, না হলে আমরা এডুকেশন সেক্টরে আরো যে বিভিন্ন চাকরিগুলো আছে, যেমন এনসিইআরটি, এনসিটিই, শুধু কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই তোমার ডেজিগনেশন হতে পারে না, আরো অনেক চাকরি আছে নেট পাস করার পর, সেসব চাকরি করতে পারো তোমরা। তাহলে তোমাদের একটা অবজেক্টিভ আছে, রাইট? তো সেই অবজেক্টিভটার জন্যই তো আজকে তোমরা এখানে। আমি প্রথম থেকেই তুমি করেই সম্বোধন করছি, আপনি বলছি না। তো সেই অবজেক্টিভটার জন্যই তোমরা এখানে। তাহলে সেই টিচিং এরও কিন্তু একটা অবজেক্টিভ আছে। কি কি? ফার্স্ট অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে নলেজ অ্যাকুইজিশন, অর্থাৎ হেল্পিং স্টুডেন্টস গেইন ফ্যাকচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল নলেজ। সাপোজ একজন টিচার ক্লাসে পড়াচ্ছেন এবং তিনি বলছেন গাছের পাতা সাদা, গাছের মূল উপর দিকে থাকে, কাণ্ড নিচের দিকে থাকে, সেখানে কিন্তু সেই যে শিক্ষা প্রদানটা সম্পূর্ণ ব্যর্থ, প্রসেসটাই কিন্তু ভুল। অর্থাৎ একজন শিক্ষক কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে, লার্নারকে সবসময় হেল্প করবে ফ্যাকচুয়াল এবং কনসেপচুয়াল নলেজ ডেভেলপ করার জন্য, ভুলভাল নলেজ নয় কিন্তু। নেক্সট, স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? এনহান্সিং স্টুডেন্টস অ্যাবিলিটিস ইন ভেরিয়াস domains such as cognitive, psychomotor and affective skill. Next, critical thinker, অর্থাৎ encouraging student to analyze, evaluate and synthesize information. প্রথমে আমি তোমাদেরকে বললাম যে এখান থেকে বেশি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন এখন কম আসছে, এখান থেকে প্রত্যেক বছর পাঁচটা করে প্রশ্ন আছে। এই জায়গাগুলোকে তোমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। কেন বলছি, কেন বললাম এই জায়গাটা? বিকজ অফ মাই ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং এই ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমরা কিভাবে ডেভেলপ করব? ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর আ স্টুডেন্ট, ফর আ লার্নার, ফর আ টিচার। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্যই কিন্তু তুমি ভালো পড়াতে পারবে, এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্যই কিন্তু তুমি ভালো লার্নার হতে পারবে, এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্যই কিন্তু তুমি ভালো রিসার্চার হতে পারবে, বিকজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করানোটাও কিন্তু টিচারের একটা অবজেক্টিভ, যাতে করে তারা কোনো বিষয়কে অ্যানালাইজ করতে পারে, যাতে করে তারা কোনো বিষয়কে এভালুয়েট করতে পারে এবং একটা ইনফরমেশনকে সিনথেসাইজ করতে পারে। তোমাদেরকে দেখা গেল একটা ইনফরমেশনের ভান্ডার দেওয়া হলো, এখন এত ইনফরমেশন যদি তোমরা মাথার মধ্যে রেখে দাও, তাহলে আলটিমেট বিষয়গুলো কিন্তু মাথা থেকে ইরেজ হতে থাকবে। তাই আমাদের ইনফরমেশনগুলোকে সিনথেসাইজ করতে হবে, আমাদের কেটে ছেটে বাদ দিতে হবে, যেগুলো দরকার সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, বাকিগুলো আমাদেরকে রিজেক্ট করতে হবে, আমাদেরকে রাজহংস হতে হবে। দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে আমাদের দুধটুকু গ্রহণ করতে হবে। সিনথেসাইজ দ্য ইনফরমেশন। নেক্সট হচ্ছে অ্যাটিটিউডনাল চেঞ্জ। ধরো তোমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, রাইট? তো ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, তার মধ্যে কোনো না কোনো বন্ধু মোটামুটি মাধ্যমিক পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে, কোনো না কোনো বন্ধু গ্রাজুয়েশন পড়ে ছেড়ে দিয়েছে, কোনো না কোনো বন্ধু উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, কেউ হয়তো দেখা গেল 5-6 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে। এইবার তোমরা একটু ভাবো, মাইন্ড ম্যাপিং করো, একটু ভাবো যে কি না, আমার যে বন্ধুটা ক্লাস 5-এ পড়ে ছেড়ে দিয়েছে, সে সবার সামনে স্ল্যাং ইউজ করতে ভয় পায় না, যেখানে খুশি যা খুশি বলে দিচ্ছে। যে মাধ্যমিক পাস করে ছেড়ে দিচ্ছে, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা পয়সা ইনকাম করব, ভালো থাকবো, সে যে কোনো কাজ যা খুশি করতে পারে। এবং ঠিক আছে, চলো, যে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে ছেড়ে দিয়েছে সেও তেমনই, যে গ্রাজুয়েশন করে ছেড়ে দিয়েছে সে বলছে যে না, যে করে হোক আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, সে সরকারি চাকরির পিছনে ছুটছে।
এবং যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে সে বলছে যে না, আমাকে যে করে হোক টিচার হতে হবে, সেটা এখন প্রাইমারির টিচার হোক, আপার প্রাইমারির টিচার হোক, স্কুলের বা 9, 10, 11, 12 এর টিচার হোক, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, বা ইউনিভার্সিটির হোক, আমাকে টিচার হতে হবে। তারপরে সে যখন আরেকটু ডিগ্রি বাড়াচ্ছে, সে তখন বলছে যে না, টিচারের বাইরেও তো চাকরি আছে। কি না, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশন সেক্টর গুলো আছে সেখানে ভালো ভালো পজিশন আছে। তো এই যে ধ্যান ধারণা, এই যে অ্যাটিটিউডনাল চেঞ্জ বিকজ অফ এডুকেশন, যদি ভাবো তাহলে একদম চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। তো এই যে টিচিং প্রসেসের কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য এই অ্যাটিটিউডনাল চেঞ্জ, দ্যাট ইজ দ্য শেপিং অফ পজিটিভ অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার্স। নেক্সট, লাইফ লং লার্নিং। দেখো, লার্নিং বা শেখাটা এমন ভাবে হতে হবে যেন সেটা তোমাদের সঙ্গে বা আমাদের সঙ্গে সারা জীবন থেকে যায়। আজকে 8টা থেকে 9:30 বা 8টা থেকে 9টা পর্যন্ত একটা সময় তোমরা প্রাইম লার্নের সঙ্গে কাটালে। প্রাইম লার্ন চেষ্টা করবে যে এই সময়টা যেন তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করে। জাস্ট আসলাম, শুনলাম, চলে গেলাম, এরকম পড়াশুনো করে কিন্তু লাভ নেই। যে পড়াটা আমরা পড়বো, যেটা আমরা শিখবো, সেটা যখন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব, তখনই কিন্তু তোমার সেই লার্নটা, তোমার সেই শেখাটা কি হবে, সেটা গুরুত্ব পাবে, সেটা সাকসেসফুল হবে। এবং ইনস্টিলিং a love for learning and the ability to the independently. নেক্সট চলে আসছি আমরা লেভেল অফ টিচিং। এই যে লেভেল অফ টিচিং এর কথা বলছি, এটাকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে মেমোরি লেভেল। একটু মজার জায়গা আছে এখানে, ছোটবেলা থেকে শুরু করবো, একদম ছোটবেলা থেকে। নেক্সট আমরা আসবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং সর্বশেষ স্তরে আমরা আসবো রিফ্লেক্টিভ লেভেল। তো এই যে মেমোরি লেভেল, আমরা একদম যখন কথা বলতে শিখেছিলাম, যখন বাবা মা আমাদেরকে বলতো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হীরা দাদার মনমনি ধান, ঠাকুর দাদার বউ, আমরা কিছুই বুঝতাম না, আমরা জাস্ট আদো আদো মুখে বা আধো আধো ভাষায় সেগুলো বলতাম। একটু একটু মনে করে দেখো, একটু একটু মনে পড়ছে। এবং এখন যারা সবেমাত্র কথা বলতে শিখছে, তাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করলে কিন্তু আমরা বুঝতে পারবো। অর্থাৎ এই যে এই সময়টা কিন্তু আমাদের সারফেস লার্নিং চলছে, মেমোরি লেভেল অফ লার্নিং চলছে। অর্থাৎ এর মূল উদ্দেশ্য কি, টু ইম্পার্ট ফ্যাকচুয়াল নলেজ অ্যান্ড ইনফরমেশন। অর্থাৎ তুমি জাস্ট ফ্যাকচুয়াল নলেজ অ্যান্ড ইনফরমেশনটা তুমি ইম্পার্ট করো, তোমার মধ্যে নাও। এই ইনফরমেশনের মধ্যে কি রয়েছে, হাতি না ব্যাং, সাপ না মুন্ডু না মাথা, অত বোঝার দরকার নেই, যেটাকে আমরা বলি মুখস্থ। ধরো গ্রাজুয়েশনে তুমি ভালো নাম্বার পেয়েছো, 60%, 65% নাম্বার পেয়েছো। এখন বর্তমানে যারা গ্রাজুয়েশন দিচ্ছে তাদের এই 90% নাম্বারটা কোনো বিষয় নয়, কিন্তু আজ থেকে 7 বছর বা 5 বছর 6 বছর আগে পর্যন্ত, 6-7 বছর আগে পর্যন্ত মোটামুটি 65, 66 এই নাম্বারটা তুলতে গেলে একটু বেগ পেতে হতো। তা এই যে জায়গাটাতে যারা ল্যাঙ্গুয়েজের, সেটা ইংলিশ হতে পারে, সংস্কৃত হতে পারে, বাংলা হতে পারে, বেশিরভাগ জন কি মুখস্থ করতো। আবার অনেকে আছে যারা বুঝে বুঝে করতো। তো আমাদের এখানে আশা করি একজন থাকলেও থাকবে যে মুখস্থ করতো। আমি মুখস্থ করেছি গ্রাজুয়েশনে, কারণ গ্রাজুয়েশনে আমি এমন এক শিক্ষকের কাছে পড়েছি যিনি বলেছেন দাড়ি কমা পূর্ণচ্ছেদ বাদ দেওয়া যাবে না, মুখস্থ করতে হবে। তখন বোধ বুদ্ধি অনেক কম ছিল, মুখস্থ করেছি। তো এই জিনিসটা যখন তুমি মুখস্থ করেছো, তুমি নাম্বার পেয়েছো বটে, হ্যাঁ, তুমি দাড়ি কমা পূর্ণচ্ছেদ বাদ না দিয়েই আমিও লিখে এসেছি পরীক্ষার হলে, এবং আমার মার্কশিট ভর্তি নাম্বার আছে, কিন্তু বিশ্বাস করো গ্রাজুয়েশনে আমি কি পড়েছি আমার কিচ্ছু মনে নেই। জাস্ট রবীন্দ্রনাথের ভাষায়, প্রমথ চৌধুরীর ভাষায় সেই
জাদু করে সেই পাখির মতন সেই রুমাল খেয়ে নেওয়ার মতন খেয়ে নিয়েছি এবং গিয়ে বমি করে দেওয়ার মতন বমি করে দিয়েছি। কি খেলাম আবার আর কি বমি করলাম আমরা কিছুই জানি না। এই যে জায়গাটা, এই সিচুয়েশনটাকে আমরা বলছি সারফেস অফ লার্নিং, মেমোরি লার্নিং, রোট লার্নিং। অর্থাৎ তুমি মুখস্থ করো, তুমি রোট লার্নিং করো। বর্তমানে 2020 পর এনইপি 2020, আমি তোমাদের পড়াবো এনইপি 2020, এই এনইপি 2020 এসে বলছে যে না, এই রোট লার্নিংটাকে আর প্রমোট করা যাবে না। রোট লার্নিং এর সঙ্গে সঙ্গে আসছে কি মেমোরাইজেশন। কেন? তুমি যখন মুখস্থ করছো এবার তুমি মনে করার চেষ্টা করছো, রামের পরে শ্যাম, শ্যামের পরে কমা, কমার পরে দাড়ি, এই যে মেমোরাইজেশন। নেক্সট ড্রিলস, নেক্সট রিপিটেশন। এই যে রোট লার্নিং, মেমোরাইজেশন, ড্রিলস এবং রিপিটেশন, এটা কিন্তু একটা পরপর প্রসেস। অর্থাৎ কেন বলছি পরপর প্রসেস? এখান থেকে কিন্তু সিকোয়েন্স বা ক্রম আসতে পারে। এবার চলে আসছি ক্যারেক্টারিস্টিক্স। কিসের ক্যারেক্টারিস্টিক্স? না, এই মেমোরি লেভেল অফ লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স। খুব সহজভাবে বলার চেষ্টা করব। মেমোরি লেভেলটা কিন্তু পুরোটাই কি না টিচার সেন্টার। অর্থাৎ টিচার তোমাকে বলছে তুমি দাড়ি কমা পূর্ণচ্ছেদ বাদ দেবে না, মুখস্থ করো। আমি দাড়ি কমা পূর্ণচ্ছেদ বাদ না দিয়ে মুখস্থ করেছি, তোমরাও হয়তো কেউ কেউ করেছো। এমফাসাইজ অন রিকল, অর্থাৎ রিকল, মুখস্থ করেছো মানে তুমি এবার রিকল করো। রিপ্রোডাকশন অফ ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশনটা তুমি মুখস্থ করলে এতক্ষণ ধরে সেটা এবার নতুন করে আবার রিপ্রোডাকশন করো, লেখো পরীক্ষার খাতায়। এখানে কিন্তু তোমার কোথাও কোনো ক্রিয়েটিভিটি নেই, কোথাও কোনো স্কিল নেই, কিচ্ছু নেই। এটা কিন্তু আগে ছিল, এখন এই জায়গাটাকে আর প্রমোট করা হচ্ছে না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট চলে আসছি এর আউটকাম কি। লার্নার্স রিমেম্বার অ্যান্ড প্রডিউসড লার্ন মেটেরিয়াল বাই মে ল্যাক ডিপার আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কি বুঝছি? যে লার্নারের কিন্তু এই ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু ল্যাক থাকে, কি থাকে? ফাঁক থাকে। নেক্সট চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ডিপ লার্নিং। এইটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে। ফার্স্ট অবজেক্টিভ কি এর? টু ডেভেলপ কম্প্রিহেনশন অ্যান্ড মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট। সাপোজ আমি তোমাদেরকে টিচিং অ্যাপটিটিউড পড়াচ্ছি এবং তোমাদেরকে টিচিং অ্যাপটিটিউড পড়ানোর সময় আমি তোমাদেরকে বলছি, কি বলছি? যে এটা করা যাবে না, এটা করো, এটা করলে হবে না, ওটা করো, ইত্যাদি 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 ইত্যাদি, রাম শ্যাম যদু, এবং এটা মুখস্থ করো। তাহলে সেটা কি হতো? মেমোরি লেভেল হতো। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এই বাবা মা আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই তোমরা সামনের কাউকে বললে অমুক রাস্তা দিয়ে ওরকম ভাবে যেতে হবে, এই যে জায়গাটা, অর্থাৎ পুরোটা কিন্তু আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এই বর্তমান যে সময়টা আমরা অতিবাহিত করছি, আমরা এখন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে দিয়ে যাচ্ছি। অর্থাৎ টু ডেভেলপ কম্প্রিহেনশন, টিচিং অ্যাপটিটিউডের প্রতি কিন্তু তোমাদের যে কম্প্রিহেনশন লেভেল, তোমাদের যে বোধ, সেই বোধটাকে জাগ্রত করার চেষ্টা চলছে, এবং মিনিংফুল আন্ডারস্ট্যান্ড অফ দ্য কনসেপ্ট, অর্থাৎ তোমরা যাতে আলটিমেট কনসেপ্টটা বুঝতে পারো তার চেষ্টা চলছে। কোন কোন মেথডের মধ্য দিয়ে আমরা যেতে পারি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে? ফার্স্ট হচ্ছে এক্সপ্লেনেশন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। সেকেন্ড হচ্ছে ডিসকাশন, জাস্ট পড়ালাম চলে গেলাম ওরম বললে হবে না, বিষয়গুলো ডিসকাস করতে হবে। কোয়েশ্চেনিং, অর্থাৎ উভয় পক্ষ থেকেই যেন কোয়েশ্চেনিং হয়, অ্যান্ড ইউজ অফ এক্সাম্পল। এই মেথডের মধ্য দিয়ে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিংটা পার করতে পারি। নেক্সট চলে আসছি আমরা ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে? না, ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ একজন টিচার এবং একজন স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন হবে। ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ অ্যান্ড
প্রিন্সিপালস, অর্থাৎ আলটিমেট যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপরে কিন্তু ফোকাস করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ ক্রিয়েট হবে। এর আউটকাম কি? সব থেকে ভালো আউটকাম এখানে, লার্নার্স ক্যান এক্সপ্লেন কনসেপ্ট। অর্থাৎ তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে দিয়ে যাও, তাহলে তুমি একজন লার্নার হিসেবে সেই কনসেপ্টটাকে তার ঠিক পরক্ষণে তুমিও এক্সপ্লেন করতে পারবে। কিন্তু মেমোরি লেভেলের মধ্যে দিয়ে গেলে কিন্তু তুমি জাস্ট লিখে আসবে, তুমি রোট লার্ন করবে, তুমি সেটা মুখস্থ বলতে পারবে, বাট নট এক্সপ্লেন। অ্যাপ্লাই নলেজ ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ একটা বিষয় যখন তুমি বুঝে নিয়েছো, তখন সেই বিষয়টাকে তুমি ডিফারেন্ট কনসেপ্টে বা ডিফারেন্ট কনটেক্সটে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সাপোজ তুমি বাইক চালানো শিখেছো, কি বাইক না, তুমি একটা অ্যাপাচি বা আমি তত নাম জানি না, যাই তুমি একটা কোন একটা বাইক চালানো শিখেছো। এখন তোমার বন্ধু বাড়ি এসছে, বন্ধু দেখা গেল অন্য একটা কোম্পানির বাইক, একটু অন্যরকম, দেখা গেল বুলেট। তো তুমি তোমার এমনি নর্মাল বাইক চালানো শিখেছো এবং সেটা তুমি জানো কিভাবে চালাতে হয়। তুমি বুলেট চালাতে কি তোমার 2-10 ঘন্টা লাগবে? জাস্ট কয়েকটা সেকেন্ডের ব্যাপার, কারণ অলরেডি তোমার কাছে নলেজ আছে, তুমি সেটা ওইখানে গিয়ে ওই কনটেক্সটে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করছো। দ্যাট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, কানেক্ট নিউ নলেজ উইথ প্রায়র লার্নিং। কানেক্ট নিউ নলেজ উইথ প্রায়র লার্নিং, অর্থাৎ তোমাদের যে পূর্ব যে নলেজ, পূর্ব যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে জাস্ট কানেক্ট করে দেওয়াটা হয়। অর্থাৎ এখানে তোমার একটা নলেজ আছে এবং এখানে তুমি একটা নতুন জিনিস পড়ছো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এইটার সঙ্গে এইটার সাথে জাস্ট কানেক্ট করানো হয়। এবার চলে আসছি আমরা রিফ্লেক্টিভ লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি ঠিকঠাক হয়, তখন তোমার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এই রিফ্লেক্টিভ লেভেল জন্ম নেবে, অর্থাৎ ক্রিটিক্যাল লার্নিং কিন্তু ডেভেলপ হবে। এর মূল অবজেক্টিভ কি না, এর মূল অবজেক্টিভ হচ্ছে টু কাল্টিভেট হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল ইনক্লুডিং অ্যানালিসিস, এভালুয়েশন অ্যান্ড সিনথেসিস। এর কোন কোন মেথডের মধ্যে দিয়ে আমরা যেতে পারি না, প্রবলেম সলভিং মেথডের মধ্যে দিয়ে যেতে পারি। সাপোজ তুমি একটা গবেষণা করছো বা তুমি পিএইচডি থিসিস লিখছো, তো তুমি যখন পিএইচডি থিসিস লিখবে, তখন তোমার একটা কি দেবে, একটা টাইটেল থাকবে। সেই টাইটেল মানে কি, তুমি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করছো, রাইট? সেই টাইটেলটাই তো তোমার প্রবলেম। অর্থাৎ সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমার কি, সেই জায়গাটা কিন্তু তোমার ক্রিটিক্যাল লার্নিং হচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হচ্ছে, এবং দ্যাট ইজ ইওর রিফ্লেক্টিভ লেভেল। কেস স্টাডি, কেস স্টাডি এক্ষুনি তোমাদের দরকার নেই, পরে আমি বুঝিয়ে দেবো। নেক্সট, প্রজেক্টস অ্যান্ড রিফ্লেক্টিভ ডিসকাশনস। এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে লার্নার সেন্টার, অর্থাৎ পুরোটাই কিন্তু একটা লার্নারের উপর ডিপেন্ড করে। তুমি একজন পিএইচডি স্কলার, তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি করবে না করবে। তোমার গাইড আছে, তোমার গাইড করবেন। পিএইচডি স্কলারে কিন্তু গাইড বলে, নট টিচার, রাইট? বিকজ এটা কিন্তু টোটালটাই লার্নার সেন্টার, এটা কিন্তু পুরোটাই রিফ্লেক্টিভ লেভেলে চলছে। প্রমোটস ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। তোমার যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং আছে, অর্থাৎ তুমি তোমাকে ভাবতে হবে, তোমাকে নিজেকে করতে হবে, তোমাকে নিজেকে লিখতে হবে, এই থিঙ্কিংটাকে প্রমোট করা হচ্ছে। নেক্সট, ক্রিটিক্যাল রিফ্লেকশন, অর্থাৎ তোমার যে ক্রিটিক্যাল রিফ্লেকশন সেটাকে ডেভেলপ করা হচ্ছে। এবং নেক্সট, সেলফ অ্যাসেসমেন্ট। তোমার অ্যাসেসমেন্ট অন্য কেউ কিন্তু এই লেভেলে এসে করবে না, অর্থাৎ তোমার মূল্যায়ন অন্য কেউ কিন্তু এই লেভেলে এসে করবে না। তোমার মূল্যায়ন কিন্তু তোমাকেই করতে হবে, তোমাকেই বুঝতে হবে তুমি কি করছো, তুমি ঠিক করছো না ভুল করছো। এর আউটকাম কি আসতে পারে? আউটকাম মানে ফলাফল। আউটকাম যেটা আসতে পারে সেটা হচ্ছে লার্নার্স ক্রিটিক্যালি অ্যানালাইজ ইনফরমেশন, develop new insight and apply knowledge creatively and effectively. Learners critically analyze information, develop new insight and apply knowledge critically and effectively. এইবার চলে আসছি আমরা এই যে টিচিং তখন ধরে পড়লাম,
এই টিচিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট যে বৈশিষ্ট্যতে আমরা আসবো সেটা হচ্ছে ক্ল্যারিটি, অর্থাৎ ক্লিয়ার কমিউনিকেশন অফ অবজেক্টিভস। অর্থাৎ এই যে কমিউনিকেশনটা যখন তুমি করবে একজন লার্নারের সঙ্গে ডিউরিং টিচিং, তখন তোমার সেই কমিউনিকেশনটার যে মূল অবজেক্টিভ উদ্দেশ্য সেটা যেন খুব ক্লিয়ার হয়। সাপোজ তুমি বোঝাতে চাইছো তুমি দক্ষিণ দিকে যাবে, এখন তুমি বলছো আমি পূর্ব দিকে যাব, তারপর দক্ষিণ, তারপর উত্তর দিকে যাব, তারপর পশ্চিম দিকে যাব, তারপর সেখান থেকে আবার উত্তরে আসবো, তারপর আবার পূর্বে আসবো, তারপর আমরা আবার উত্তরে যাব, তারপর দক্ষিণে যাব। এরকম করে বললে হবে না, তোমাকে বলতে হবে আমি দক্ষিণ দিকে যাব। ইনস্ট্রাকশন যেন ঠিকঠাক থাকে এবং তোমার কন্টেন্ট যেন ঠিক থাকে। নেক্সট, এঙ্গেজমেন্ট, অ্যাচিভ ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন দ্য লার্নিং প্রসেস। অর্থাৎ এই লার্নিং প্রসেসের মধ্য দিয়ে কিন্তু স্টুডেন্টসদেরকে বা লার্নারদেরকে কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্টের মানে কোনো কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু ইনভলভ রাখতে হবে। সেটা পড়াশোনা হতে পারে, সেটা কোনো স্কিল ওরিয়েন্টেড কাজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট চলে আসছি অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি বলতে flexibility to address diverse learning needs and styles. Suppose একজন লার্নার, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি নেই, সে কোনো কিছু চট করে গ্রহণ করতে পারে না, তার মধ্যে অ্যাডাপ্টিবিলিটি নেই। তোমার যে ক্যারেক্টারিস্টিক্স টিচিং এ, সেই টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিন্তু এই অ্যাডাপ্টিবিলিটিটা দরকার। অর্থাৎ তুমি যে পড়াচ্ছ সে যেমন ভাবে বোঝে, দেখা গেল সে অটাকে অ করেই বোঝে, তোমাকে কিন্তু অ করেই পড়াতে হবে, অ বললে হবে না। অর্থাৎ এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু টিচিং এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি টু অ্যাড্রেস ডাইভার্স লার্নিং, অর্থাৎ লার্নারের যে নিডস, একটা লার্নিং পিরিয়ডে লার্নার যেমন ভাবে তার নিডস থাকবে, যেভাবে বোঝালে সে বুঝতে পারবে, টিচিং প্রসেসটা কিন্তু ঠিক সেইভাবেই যাবে। টিচিং প্রসেস কিন্তু কখনোই স্ট্যাটিক হবে না। অর্থাৎ টিচার এই সোজাভাবে পড়াচ্ছে মানে সোজাভাবেই পড়াতে হবে না, স্ট্যাটিক না, দ্যাট ইজ ডাইভার্স, দ্যাট ইজ ফ্লেক্সিবল। যেমন ভাবে লার্নার চাইবে তেমন ভাবে পড়াতে হবে। নেক্সট হচ্ছে ফিডব্যাক, অর্থাৎ রেগুলার কনস্ট্রাকটিভ ফিডব্যাক টু গাইড স্টুডেন্ট প্রোগ্রেস। চলে আসছে প্যাশন। প্যাশন বলতে কি বোঝানো হচ্ছে? enthusiasm for the subject matter and teaching itself। অর্থাৎ এই যে সাবজেক্ট ম্যাটার বা টিচিং এর যে বিষয়, তার সেটাতে কিন্তু প্যাশনেট হতে হবে। এবং ফিডব্যাক মূলত যেটা সেটা রেগুলার অ্যান্ড কনস্ট্রাকটিভ ফিডব্যাক টু গাইড স্টুডেন্ট প্রোগ্রেস। অর্থাৎ গাইড এবং স্টুডেন্টদের মধ্যে কিন্তু রেগুলার ফিডব্যাকটা খুব প্রয়োজনীয়। কিসের জন্য না? প্রোগ্রেসের জন্য। নেক্সট চলে আসছি আমরা প্রফেশনালিজম। প্রফেশনালিজম বলতে কি বোঝানো হচ্ছে? কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট। নেক্সট আসছে আমরা বেসিক রিকোয়ারমেন্ট ফর টিচিং। কিসের টিচিং না? এফেক্টিভ টিচিং। একটা এফেক্টিভ টিচিং এর জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার? রিকোয়ারমেন্ট অনেক কিছু দরকার, কিন্তু তার মধ্যে বেসিক রিকোয়ারমেন্ট কি কি? সাপোজ তোমার নিডস অনেক কিছু রয়েছে, কিন্তু তোমার বেসিক নিডস কি? না খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তোমার বেসিক নিডস। এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে। কি কি? ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ। অর্থাৎ টিচার যে, তার যেন সাবজেক্ট নলেজ ঠিক থাকে। অর্থাৎ স্ট্রং গ্রাস্প অফ দ্য সাবজেক্ট বিং থট। পেডাগজিক্যাল স্কিল, অর্থাৎ টিচারের যেন পেডাগজিক্যাল স্কিল ঠিক থাকে। এখন এই পেডাগজি বলতে আমার একটা মানে একটা দ্বন্দ্ব হতে পারে। পেডাগজি বলতে সাপোজ বাংলার পেডাগজি, তো বাংলার পেডাগজি মানে এটা নয় তোমার বাংলার গ্রামার বা বাংলার কবিতা, গল্প, উপন্যাস এসব নয়। কিন্তু বাংলার পেডাগজি বলতে বাংলাটা কেমন ভাবে পড়ালে একজন লার্নার বা স্টুডেন্ট বুঝতে পারবে, এই যে কেমন ভাবেটা, অর্থাৎ এই যে স্টুডেন্টের বুঝতে পারা এবং বাংলা সাবজেক্ট এই দুটোর মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে পেডাগজিক্যাল স্কিল। নেক্সট চলে আসছি লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ক্রিয়েটিং এ সেফ, ইনক্লুসিভ অ্যান্ড কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং। এখানে কিছু কিছু শব্দ আমি
ইনজেক্ট করেছি বা প্রয়োগ করেছি যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ, যেটা আগের একটা ছিল পেডাগজি। এই যে ইনক্লুসিভ বলতে কি বোঝানো হচ্ছে? ইনক্লুসিভ বলতে একটা ছাতা, এই ছাতার তলায় সব রকমের ছাত্র থাকবে, সব রকমের লার্নার থাকবে। কেমন না, যে ভিজুয়ালি চ্যালেঞ্জ, যে হেয়ারিং চ্যালেঞ্জ, যে হাঁটতে পারে না, যার লিখতে সমস্যা, যে কথা বলতে পারে না, এবং সাধারণ ছাত্রছাত্রী অর্থাৎ যারা সব দিক থেকে ঠিক আছে, সবাই যেন এই একই জায়গায় বসে পড়াশুনো করার সুযোগ পায়, সেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং। নেক্সট চলে আসছি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট টুলস বলতে কি না, ইউজিং এ ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট মেথডস টু মেজার স্টুডেন্ট লার্নিং। অর্থাৎ স্টুডেন্ট লার্নিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট মেথড ইউজ করতে হবে। নেক্সট চলে আসছি ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস। ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাভেলেবিলিটি অফ appropriate resource and materials to support learning. Next, technology integration, effective use of technology to enhance teaching and learning experience. Effective use of technology to enhance teaching and learning experience. অর্থাৎ বর্তমান সময়ে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সটাকে এফেক্টিভ করার জন্য, ভালোভাবে যাতে লার্ন করতে পারে লার্নাররা, তার জন্য কিন্তু তোমার টিচিং এর মধ্যে টেকনোলজিটাকে ইন্টিগ্রেশন করাতে হবে, টেকনোলজিটাকে ইনভলভ করিয়ে নিতে হবে। আমি টেকনোলজি সম্বন্ধে কিছু জানি না এটা বললে কিন্তু হবে না। ঠিক সেই জন্য সরকার জানে তুমি বাংলা পড়াতে যাবে, তারপরেও তোমাকে আইসিটি পড়াচ্ছে, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পড়াচ্ছে, এবং পরবর্তীকালে তুমি যখন চাকরি পাবে তখন ওই আইসিটির উপর তোমার বিভিন্ন ট্রেনিংও হবে, তুমি চিন্তা করো না, বর্তমানে হচ্ছে ইন সার্ভিস ট্রেনিং বলে এগুলোকে। নেক্সট আমরা চলে আসছি লার্নার ক্যারেক্টারিস্টিক্স। দেখো, লার্নার মোটামুটি, যেহেতু আমরা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দেব অর্থাৎ এনটিএ নেট দেব, সেহেতু আমরা দুটো লার্নার ক্যারেক্টারিস্টিক্স পড়বো, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট, একটা হচ্ছে অ্যাডাল্ট লার্নার। যদি আমরা স্কুলের জন্য দেখতাম তাহলে আরো আগেরটা আমাদের পড়তে হতো, আগেরটা আমাদের দরকার নেই, আপাতত আমাদের অ্যাডোলেসেন্ট এন্ড অ্যাডাল্ট লার্নারটা হলেই চলবে। অর্থাৎ understanding the characteristics of adolescent and adult learner is crucial for designing effective educational experience. These characteristics can be categorized into academic, social, emotional, and cognitive dimension along with individual difference. First হচ্ছে adolescent learner. Adolescent learner এর প্রথম যেটা characteristics সেটা হচ্ছে academic characteristics. Academic characteristics এর মধ্যে প্রথম আমরা পাচ্ছি কি, কিউরিওসিটি। কিউরিওসিটি বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাডোলেসেন্ট আর ন্যাচারালি curious and eager to explore new ideas and concept. নেক্সট আমরা চলে আসছি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ দে বিগিন টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি অ্যান্ড ক্রিটিক্যালি। দেখো, থিঙ্কিং দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, একটা হচ্ছে কনক্রিট থিঙ্কিং। কনক্রিট থিঙ্কিং মানে তুমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাই, তুমি সাপোজ দেখছো যে মা মা দেখো সামনে একটা হাতি এসে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ তুমি মাকে গিয়ে বলছো হাতি। কিন্তু তোমার মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ হয়, দেখা গেল যে হাতি ঠিক নয়, হাতির মতন কিছু দাঁড়িয়েছে, তুমি মাকে এসে বলছো যে মা ওটা ঠিক হাতি নয়, হাতির মতন কিছু যেন একটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ দ্যাট ইজ ইউর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অর্থাৎ কনক্রিট বলতে মূর্ত, তুমি যেটা দেখছো সেটাই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট বলতে বিমূর্ত, বিমূর্ত, তাই না? সাপোজ বর্তমান সময় 2025-এ দাঁড়িয়ে আমরা বলছি যে 2026-এ একটা সিএসসি হবে, কিসের উপরে ভিত্তি করে বলছি না, আমাদের এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর উপর ভিত্তি করে বলছি। কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং? এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যখন ডেভেলপ হয় তার নেপথ্যে রাখতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। সাপোজ 2026-এ ভোট আছে,
ভোটের আগে তো একটা সিএসসি দরকার, কারণ লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল সেই 2020-তে, আজ থেকে 5-6 বছর আগে। তো এই যে দীর্ঘ যাত্রা পথ বা দীর্ঘ যাত্রাটা, এই দীর্ঘ যাত্রাটা যাতে আর না পেরোয় তার জন্য 2026-এ সিএসসি হবে। এবং তার জন্য কিন্তু আমরা বলছি 2026-এর আগে 2025-এর ডিসেম্বরে যে করে হোক নেট বা সেট যদি পাস করতে পারো, তাহলে সিএসসি পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে। এটা কিসের উপর ভিত্তি করে বলছি? সেই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর উপর। যদি আমরা এটা কনক্রিট থিঙ্কিং হতো তাহলে বলতাম এখনো যখন কোনো নোটিশ নেই তাহলে সিএসসির ইন্টারভিউ আর হবে না 2026-এ। অর্থাৎ দ্যাট ইজ কনক্রিট থিঙ্কিং, আমি চোখের সামনে যা দেখছি তাই বলছি। নেক্সট চলে আসছি লার্নিং। এবার কনক্রিট থিঙ্কিং কখন থাকবে বলতো? একদম ছোটবেলায়, যখন বাচ্চা শিশু দোলনায় শুয়ে থাকে। মনে করে দেখো, তোমার বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে দেখবে, তখন আমরা কি করি, তার সামনে এই খেলনাগুলো নিয়ে এরকম করে করে নাড়াই, ঝুনঝুনি নাড়াই, বা দোলনার উপরে কোনো কিছু ঝুলিয়ে দিই, বা সে সবসময় ফ্যানটার দিকে তাকিয়ে থাকে, ফ্যানটা ঘুরছে কেন বলতো? কারণ তার মধ্যে কনক্রিট থিঙ্কিং ডেভেলপ হচ্ছে। সে যেটা দেখতে পাচ্ছে সে সেটার দিকেই তাকিয়ে রয়েছে, সে যেটা দেখতে পাচ্ছে সে সেটার দিকেই তাকিয়ে রয়েছে, রাইট? ওটা তার কনক্রিট থিঙ্কিং। কিন্তু যখন সে আরো বড় হবে, যখন সে অ্যাডোলেসেন্টে আসবে, যখন সে অ্যাডাল্ট হয়ে আসবে, সেই কনক্রিটটা ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এবার চলে আসছি লার্নিং পারফরমেন্স। পারফরমেন্স ফর ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং লার্নিং মেথডস সাচ অ্যাজ গ্রুপ ওয়ার্ক অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। অর্থাৎ পারফরমেন্স ফর ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং লার্নিং মেথড। যে লার্নিং মেথড হবে সেই মেথডটা কিন্তু সবসময় ইন্টারঅ্যাক্টিভের মধ্যে দিয়ে যেতে হবে। শুধু টিচার পড়িয়ে যাচ্ছে, লার্নারের দিক থেকে কোনো কোয়েশ্চেনিং নেই, সেক্ষেত্রে কিন্তু সেই লার্নিংটা মোটেই কি হবে না, এফেক্টিভ হবে না। এবং সাচ এস গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ ছোট ছোট গ্রুপে ভাগ করতে হবে, এবং সেই ভাগ করে সেই গ্রুপগুলোকে একটা করে কাজ দিয়ে দিতে হবে। এবং হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ফর অ্যাডোলেসেন্ট লার্নার। নেক্সট চলে আসছি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফার্স্ট হচ্ছে পিয়ার ইনফ্লুয়েন্স। অ্যাডোলেসেন্ট লার্নার মানে এই ধরো এই 15-16 বছর, এই জায়গাটা, এই সময় একটা বন্ধু যদি বলে চল ভাই আজকে সমুদ্র পার হবো, আমরা বলি এই চল ভাই আজকে সমুদ্র পার হবো। বন্ধু বলেছে মানে সমুদ্র পার হতেই হবে যে করে হোক। বন্ধু বলেছে মানে পাহাড় থেকে ঝাঁপাতেই হবে যে করে হোক। বন্ধু বলেছে পাহাড় থেকে আমাকে ঝাঁপাতেই হবে। পিয়ার ইনফ্লুয়েন্স। এখন এই পিয়ার যদি তোমার ভালো হয় তুমি ভালো পথে যাচ্ছ, পিয়ার যদি তোমার ভাই খারাপ হয় তোমার কপালে দুঃখ আছে। অর্থাৎ peers have a significant impact on their behaviors, attitude and self-esteem. Next, social identity. এই সময় ছেলে মেয়েদের মধ্যে, লার্নারদের মধ্যে সোশ্যাল আইডেন্টিটি ক্রাইসিস হয়। কিরকম? এই আমার গার্লফ্রেন্ড আমাকে মান্যতা দিচ্ছে না, এই আমার বয়ফ্রেন্ড আমাকে মানছেই না, না বলে কোথায় চলে যাচ্ছে। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উজুকটা তো এই সময় থাকে। এই বাবা আমাকে পাত্তাই দিচ্ছে না, যেটা চাইছি সেটা দিচ্ছে না। অর্থাৎ adolescents are forming their social identity and may exhibit strong desire for acceptance and belonging. Next চলে আসছি communication. They develop more sophisticated communication skills and এনজয় সোশ্যাল ইন্টারাকশন। এই সময় তাদেরকে আরো অনেক বেশি সফিস্টিকেটেড কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা প্রয়োজন, এবং যাতে তারা খুব সুন্দরভাবে সোশ্যাল ইন্টারাকশনটা করতে পারে। নেক্সট চলে আসছি ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ইমোশনাল ইন্টেন্সিটি ফার্স্ট। সেলফ হচ্ছে, নেক্সট হচ্ছে সেলফ কনটেক্সট, নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইমোশনাল ইন্টেন্সিটি বলতে the adolescent experience heightened emotions and mood swing due to hormonal changes. এই সময় হরমোনাল চেঞ্জেস হয়, সেই জন্য এই সময় যখন তখন মুড সুইং হয়ে যায়। এই আনন্দ মানে বিশাল আনন্দ, এই খারাপ মানে হি মানে কাঁদতে থাকছে, হাসছে মানে হি করে হাসতে থাকছে, এই যে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের বাড়িতে যদি বোন টোন থাকে, ভাইটাই থাকে, আমরা বুঝি না, আমরা রেগে যাই, কিন্তু ওই সময়টা আমরা সকলেই পেরিয়ে এসেছি।
ওই সময়টা 14-15 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত এই সময়টা আমরা সকলেই পেরিয়ে এসেছি। আমরা যদি আমাদের ইতিহাসটা একবার পিছনে ফিরে তাকাই, সেম বিহেভিয়ার গুলো কিন্তু আমরাও করেছি। নেক্সট চলে আসছি সেলফ কনসেপ্ট, অর্থাৎ দে আর ডেভেলপিং আ সেন্স অফ সেলফ অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। তারা কিন্তু নিজেদের একটা পার্সোনাল আইডেন্টিটি ডেভেলপ করতে চায়, often leading to self reflection and sometimes self doubt। তারা সবসময় লিড করতে চায় কোনো জায়গায় যে আমি সর্বেসর্বা। আবার কখনো কখনো তারা নিজেদের মানে ডাউট ফিল করে নিজেদের কাছে যে আমার দ্বারা কিছু হবে না, এই আমি আর পৃথিবীতে থাকবোই না, ঠিক আছে। ভালো করে সুইসাইড করে যারা, সেটা যদি আমরা একটু খতিয়ে দেখি, সব কিন্তু এই অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরাই কিন্তু, এই বয়সী ছেলেমেয়েরাই কিন্তু সুইসাইড করছে বিকজ অফ সেলফ ডাউট। নেক্সট চলে আসছি ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ দেয়ার ইজ এ গ্রোয়িং ডিজায়ার ফর অটোনমি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম প্যারেন্ট অ্যান্ড অথরিটি ফিগার্স। কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্সের প্রথম হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল সাচ অ্যাজ অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড এভালুয়েশন। নেক্সট চলে আসছি মেটাকগনিশন, অর্থাৎ ইনক্রিজিং অ্যাবিলিটি টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং অ্যান্ড লার্নিং প্রসেস। Problem solving, enhance problem solving ability but may still need guidance in complex situation। এবার চলে আসছি অ্যাডোলেসেন্ট লার্নারটা কিন্তু গেল, এবার এসছি আমরা অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে। অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে আমরা কি দেখবো? ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমরা আরো একটু বড়, 18-র পরে 20, 19, 21, 22, 23, 24, 25 এই বয়সটা, যে বয়সে তোমরা আছো, তোমরা এখন অ্যাডাল্ট লার্নার। তোমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে একটু বসাও তো। তোমাদের ফার্স্ট যেটা হবে সেটা তোমরা গোল ওরিয়েন্টেড, যে করে হোক তোমাদেরকে গোল অ্যাচিভ করতেই হবে, এখন চোখের সামনে আর কিচ্ছু নেই। অর্থাৎ অ্যাডাল্ট আর অফটেন মোটিভেটেড বাই স্পেসিফিক গোলস such as career advancement or personal fulfillment। নেক্সট চলে আসছি সেলফ ডাইরেক্টেড, অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদেরকে চালনা করার জন্য সাফিসিয়েন্ট। They tend to take responsibility for their own learning and prefer self-directed learning opportunity। Next চলে আসছি practical application, অর্থাৎ preference for learning that is relevant and can be applied immediately in real world context। অর্থাৎ আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখন আমি যদি ভুংচাং পড়াতাম, এখানে তোমরা কেউ থাকতে না, কারণ তোমরা প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা জানো কোন পড়াটা পরীক্ষার জন্য উপযোগী, কোন পড়াটা পরীক্ষার জন্য উপযোগী নয়। এবার চলে আসছি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অ্যাডাল্ট ব্রিং ওয়েলথ অফ লাইফ এক্সপিরিয়েন্স দ্যাট ক্যান এনরিচ দ্য লার্নিং প্রসেস। নেক্সট চলে আসছি মাল্টিপল রোলস, অর্থাৎ দে অফটেন জাঙ্গল মাল্টিপল রোলস সাচ অ্যাজ এমপ্লয়ি, parent and student, affecting their availability and focus। অর্থাৎ একটা অ্যাডাল্ট লার্নার কিন্তু মাল্টিপল রোল প্লে করছে। ধরো তুমি কারোর এমপ্লয়ি, কোথাও ধরো কাজ করছো, টিউশন পড়াচ্ছ, তুমি কারোর প্যারেন্ট হতে পারো, তুমি কারোর স্টুডেন্ট হতে পারো, তুমি কারোর দাদা হতে পারো, তুমি কারোর ভাই হতে পারো, তুমি কারোর সন বা ডটার হতে পারো, তুমি কারোর নেফিউ হতে পারো। অর্থাৎ তোমার মধ্যে কিন্তু মাল্টিপল রোল রয়েছে এবং প্রত্যেকটা রোল কিন্তু তুমি খুব দায়িত্ব সহকারে প্লে করছো, রাইট। নেক্সট চলে আসছি কোলাবোরেটিভ লার্নিং, অর্থাৎ এই সময়ে তুমি কিন্তু মানুষের সাথে মানিয়ে নিতে শিখে গেছো। অর্থাৎ অ্যাডাল্ট মে ভ্যালু কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট। এই সময় কিন্তু তুমি কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট যেটা, সেটাকে তুমি ভ্যালু করতে শিখে গেছো। তুমি জানো যে জিনিসটা তোমার মাথা থেকে না বেরোবে সেটা 8-10 জনের মাথা থেকে বেরোবে, কিন্তু যখন আমরা অ্যাডোলেসেন্টে থাকবো তখন কিন্তু আমরা এই মানিয়ে নেওয়া জিনিসটা খুব একটা পারবো না। তখন আমাদের নিজেদের মধ্যে একটা হিরোশিপ, একটা লিডারশিপ, আমি হিরো, ঠিক আছে, আমি সবই কলার উঁচু করে ঘুরে বেড়ানোর মতো। কিন্তু এই জায়গায় এসে কিন্তু আমরা আস্তে আস্তে স্থিতি হই, আমরা স্থিমিত হই, আমরা শান্ত হই, আমরা স্থির হই, আমরা মানিয়ে নিতে শিখি এবং হোয়ার দে ক্যান শেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্ন ফ্রম পিয়ার্স। এবং এই সময় কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের
বিভিন্ন বিষয়গুলো তাদের পিয়ার্স বা তাদের সঙ্গী সাথীদের সঙ্গে শেয়ার করে একে অপরের থেকে জ্ঞান ভাগ করে নেয় এবং শেখে। নেক্সট চলে আসছে ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট হচ্ছে ইমোশনাল স্টেবিলিটি, অর্থাৎ এতদিন ধরে তুমি যেখানে সেখানে হ্যাঁ করে কেঁদে দিতে, হি করে আসতে, যারে খুশি তারে বন্ধুত্ব পাঠিয়ে দিতে, এইবার সময় এসছে সমস্ত কিছুতে লাগাম টানার। অর্থাৎ এই সময় কিন্তু তোমার দুঃখগুলো সেই ফুটো কলসির মতন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, প্রত্যেকটা ফুটোতে তোমরা কি দিচ্ছ না পুটিং করছো, প্রত্যেকটা ফুটো প্রত্যেকটা গর্তগুলোকে তোমরা কি করছো না পূরণ করছো, ভরাট করছো, কিসের মধ্য দিয়ে? ইমোশনাল স্টেবিলিটির মধ্য দিয়ে। বিকজ নাও উই আর অ্যাডাল্ট, generally more emotionally stable than adolescent, thought they may face stress related to balancing various life responsibilities. নেক্সট চলে আসছি কনফিডেন্স। এই সময় তোমার মধ্যে কনফিডেন্স গ্রো হয়েছে, তুমি জানো তুমি পারবে। এই কনফিডেন্স প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই। এখানে যারা তোমরা এসছো তোমাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু জেআরএফ পাবে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না তোমাদেরকে কিন্তু পড়াশুনো করতে হবে, পরিশ্রম করতে হবে। কেউ বলতে পারে যে ম্যাম আমি খুব পড়াশোনায় ভালো, আমার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। প্রচুর ট্যালেন্ট নিয়ে কোনো কিছু হবে না, কোনো কাজই হবে না। তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, নট হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক সবাই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো এই ধরো আমরা তো কখনো স্বপ্ন দেখি না যে আমরা চাঁদে গিয়েছি, চাঁদে গিয়ে ঘর বানিয়েছি, ঘর বানিয়ে সেখানে থেকেছি, হ্যাঁ সেখানে রান্না করেছি, খেয়েছি। কেন বলতো? কোনো সম্ভব নয়। আমরা স্বপ্ন দেখি আমরা একটা ক্লাসরুমে পড়াচ্ছি, আমাদের নামের পাশে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই উপাধিগুলো রয়েছে, হ্যাঁ আমরা খুব ভালো একটা গবেষক হয়েছি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। যার যেটা বলছে সেটা স্বপ্ন দেখি। কেন বলো তো আমরা স্বপ্ন দেখি? কারণ তোমার মধ্যে সেই অ্যাবিলিটি, উইলিংনেস সবই আছে, তাই তুমি স্বপ্ন দেখছো। তাই নিজের কনফিডেন্স বাড়াও। may have varying level to confidence based on past educational experience. Next চলে আসছি মোটিভেশন। স্ট্রং intrinsic motivation driven by personal and professional goal. এবার চলে আসছি কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ফার্স্ট চলে আসছি কগনিটিভ ম্যাচিউরিটি, ফুললি ডেভেলপ কগনিটিভ অ্যাবিলিটিস উইথ অ্যান্ড এমফাসাইজ অন প্র্যাকটিক্যাল মানে তোমার রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। লার্নিং পারফরমেন্স অর্থাৎ লার্নিং প্রিফারেন্স, অর্থাৎ প্রিফারেন্স ফর লার্নিং দ্যাট integrates theory with practice and allows for experiential learning. Adaptability, while they may be set in their ways, adult can adapt to new learning strategies if they see the value. এবার চলে আসছি এই সমস্ত কিছু বিষয়ের কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কেমন? আমি জাস্ট পয়েন্ট আউট গুলো বলে যাচ্ছি এবং সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে লার্নিং স্টাইল। দেখো একটা টাইম পরে কিন্তু এক একজনের স্টাইল এক এক রকম থাকে। এখন তুমি পড়ো রাত্রেবেলা, তোমার বন্ধু পড়ে ভোরবেলা, তো তোমাদের লার্নিং স্টাইল কিন্তু আলাদা হবে, রাইট? নেক্সট চলে এসছি প্রায়র নলেজ। তোমাদের বিভিন্ন জনের প্রায়র নলেজ বিভিন্ন, অর্থাৎ কেউ আগে বিশাল পড়া পড়েছে, কেউ আগে কম পড়া পড়েছে, অর্থাৎ একজনের আগে দেখা গেল অনেক নলেজ আছে, একজনের একটু কম নলেজ আছে, একজনের নলেজ এইদিকে ভালো ওইদিকে খারাপ, এই নলেজগুলো কিন্তু ডিফারেন্স থাকবে। নেক্সট কালচারাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, হ্যাঁ মোটিভেশন আলাদা আলাদা হবে, এবং কগনিটিভ অ্যাবিলিটিস তো আছে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সেস অর্থাৎ variability in emotional intelligence which impact interpersonal skill and self regulation. এই যে interpersonal skill, এটা আবার কানেক্ট হয়ে যাচ্ছে কিসের সাথে? কমিউনিকেশনের সঙ্গে। কেমন? ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল পড়াবো, যখন কমিউনিকেশন পড়াবো তখন পড়াবো। ইন্টারপার্সোনাল বলতে তুমি যখন অন্য কারোর সাথে কথা বলছো, দুজন বা তিনজন। ইন্ট্রাপার্সোনাল বলতে এই আমরা ভাবি না মাঝে মাঝে যে করে হোক আমাকে জেআরএফটা পেতে হবে, যে করে হোক আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, যে করে হোক আমার বাবা মাকে ভালো রাখতেই হবে, একটা চাকরি আমাকে পেতেই হবে। ওই যে আমি নিজের সাথে নিজে কথা বলছি, দ্যাট ইজ ইন্ট্রাপার্সোনাল, নট ইন্টার। তো জাস্ট টিচিং অ্যাপটিটিউড সম্বন্ধে খুব ছোট্ট করে
খুবই ছোট্ট করে, ঠিক আছে? দেখো, টিচিং অ্যাপটিটিউড গোটা 1.5 মাসের একটা